ভিডিওর শুরুতেই ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আমি কোনো প্রকার স্টকের ব্যাপারে কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার পরামর্শ দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। আজকের ভিডিওতে আমরা এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু সম্পর্কে ডিটেল জানব। আমাদের ইনভেস্টমেন্ট জার্নিতে এনএভি কিভাবে ব্যবহার করব সেই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। স্ক্রিনে আপনি নেট অ্যাসেট ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা দেখতে পাচ্ছেন। এটা খুবই সহজ। একটা কোম্পানির টোটাল অ্যাসেট থেকে আপনি যদি টোটাল লায়াবিলিটি বিয়োগ করেন তাহলে আপনি টোটাল ইকুইটি পাবেন। আর এই টোটাল ইকুইটিকে আপনি যদি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করেন তাহলে পাবেন নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। এই যে টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি, টোটাল ইকুইটি এবং টোটাল নাম্বার অফ শেয়ার, প্রত্যেকটা তথ্য আপনি আসলে যেকোনো কোম্পানির ব্যালেন্স শিট তথা ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্টে পেয়ে যাবেন। একটা সিঙ্গেল স্টেটমেন্টে আমি সবগুলো ডাটা পেয়ে যাব। টোটাল নাম্বার অফ শেয়ার কোনো ক্ষেত্রে আপনি পাবেন না, কিন্তু কোম্পানির ব্যালেন্স শিটের টোটাল ইকুইটি পার্টে যে শেয়ার ক্যাপিটালটা দেওয়া থাকবে, ওই শেয়ার ক্যাপিটালটাকে যদি আপনি বাংলাদেশের মার্কেটের ফেস ভ্যালু 10 টাকা সেটা দিয়ে ডিভাইড করেন, তাহলে শেয়ার ক্যাপিটালটাকে 10 টাকা ফেস ভ্যালু দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যাবে ওটা হবে ওই কোম্পানির নাম্বার অফ শেয়ার। তো অসুবিধা নাই, আমার এই কথা বুঝতে প্রবলেম হতে পারে অনেকের। তো আমরা এক কাজ করি, ফর এক্সাম্পল আমরা একটা কোম্পানির ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্টে এখন যাব এবং কিভাবে এনএভি ক্যালকুলেট করে বের করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। স্ক্রিনে আপনি ম্যারিকো বাংলাদেশের 30শে জুন ভিত্তিক যে কোয়ার্টারলি রিপোর্ট, সেই রিপোর্টের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এটা আপনি দেখতে পারতেছেন। এটারই আরেক নাম হচ্ছে ব্যালেন্স শিট। এখন আর আমরা কেউ ব্যালেন্স শিট বলি না, এটাকে আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বলি। এখানে দেখেন অ্যাসেট আছে, অ্যাসেটের টোটাল অ্যাসেটটা এখানে দেওয়া আছে। টোটাল অ্যাসেট হচ্ছে 1366 কোটি টাকা। এই টোটাল অ্যাসেট থেকে আপনি যেটা করবেন, টোটাল লায়াবিলিটি বিয়োগ দিবেন। এখানে তাকায় দেখেন টোটাল লায়াবিলিটি এখানে 875 কোটি টাকা, আর এখানে টোটাল অ্যাসেট হচ্ছে 1366 কোটি টাকা। এই 1366 কোটি টোটাল অ্যাসেট থেকে আপনি যদি টোটাল লায়াবিলিটি 875 কোটি বিয়োগ করেন তাহলে যেটা পাবেন, টোটাল ইকুইটিটা পাবেন। টোটাল ইকুইটি এখানে দেওয়া আছে 491 কোটি 50 লাখ। অর্থাৎ এটা আসলে ক্যালকুলেট করারও দরকার নাই। এই টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বিয়োগ দিলে অটোমেটিক্যালি আপনি এটাই পাবেন, টোটাল ইকুইটি। এই টোটাল ইকুইটিকে আপনি যেটা করবেন, টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করবেন। তো টোটাল নাম্বার অফ শেয়ার তো এখানে কোথাও বলা নাই, কিন্তু এই যে দেখেন শেয়ার ক্যাপিটাল নামে একটা কথা আছে। শেয়ার ক্যাপিটাল এখানে আছে হচ্ছে 31 কোটি 50 লাখ টাকা। এটাকে আপনি 10 দিয়ে ডিভাইড করবেন, 10 টাকা হচ্ছে আপনার ফেস ভ্যালু। তাহলে আপনি পাবেন 3 কোটি 15 লাখ। অর্থাৎ এই 491 কোটি 50 লাখ 62,550 কে আপনি যদি 3 কোটি 15 লাখ টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে তার এনএভি। তো চলেন আমরা একটু ডিভাইড করে দেখি। 491 কোটি 50 লাখ 62,550 টাকা, এটাকে আপনি ভাগ করবেন 3 কোটি 15 লক্ষ শেয়ার দিয়ে। তাহলে আপনি পাবেন 156.03। অর্থাৎ এই মুহূর্তে ম্যারিকোর এনএভি হচ্ছে 156 টাকা 3 পয়সা। তাহলে দর্শক, কিভাবে একটা কোম্পানির এনএভি ব্যালেন্স শিট থেকে আপনি বের করতে পারবেন সেই জিনিসটা আপনি অলরেডি জেনে গেছেন। তো এখন আমরা আসলে দেখব যে এনএভি কোন কাজে ব্যবহার হয় বা ইনভেস্টর হিসাবে আপনি এনএভি কে কিভাবে ব্যবহার করতে পারবেন। এনএভি সংক্রান্ত একটা রেশিও আমরা সবসময় ক্যালকুলেট করি, সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এটাকে অনেকে পিবি রেশিও বলা হয়। অর্থাৎ আপনি যদি একটা স্টকের প্রাইসকে তার এনএভি দিয়ে ডিভাইড করেন তাহলে আপনি পিবি রেশিও পাবেন, প্রাইস টু বুক ভ্যালু রেশিও পাবেন। তো এখানে যার যত মার্কস কম হবে সে তত বেশি আন্ডার ভ্যালুড হিসাবে ট্রিট করা হবে সেই কোম্পানিটাকে। তো এখানে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, যদি এই প্রাইস টু বুক ভ্যালু রেশিও 1-এর চাইতে কম হয় তাহলে আমরা স্টকটাকে আন্ডার ভ্যালুড বলি, আর যদি 1-এর চাইতে বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ওভার ভ্যালুড বলি। এখন এই যে ম্যারিকোর একটু আগে আমরা যে হিসাব করে দেখলাম যে ওর এনএভি পেয়েছিলাম আমরা, স্ক্রিনে দেখেন 156 টাকা 3 পয়সা, আর ওর দাম কিন্তু বর্তমানে 2468 টাকা 30 পয়সা। সো আপনি যদি এই 2468 টাকা 30 পয়সাকে ওর এনএভি 156 টাকা 3 পয়সা দিয়ে ডিভাইড করেন তাহলে আপনি ওর পিবি রেশিও পাচ্ছেন 15.82 টাইমস। আর
অন্যদিকে পাওয়ার গ্রিড নামে একটা কোম্পানি আছে যার প্রাইস বর্তমানে 52 টাকা 40 পয়সা, কিন্তু ওর মার্চ 2023-এর থার্ড কোয়ার্টার ডাটা অনুযায়ী আমরা যেটা দেখেছি ওর এনএভি হচ্ছে 140 টাকা 47 পয়সা। তাহলে আমি যদি 52 টাকা 40 পয়সার প্রাইসকে 140 টাকা 47 পয়সা এনএভি দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পিবি রেশিও পাচ্ছি 0.37 টাইমস। তো ইন্টারপ্রিটেশন অনুযায়ী ম্যারিকোর চাইতে পাওয়ার গ্রিড অনেক বেশি আন্ডার ভ্যালুড। কিসের উপর বেস করে? প্রাইস টু বুক ভ্যালুর উপর বেস করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তো ম্যারিকো কেনা ঠিক হবে না, কারণ ম্যারিকো অনেক বেশি ওভার ভ্যালুড, পাওয়ার গ্রিড তো অনেক বেশি আন্ডার ভ্যালুড, তাই না? তো এই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে একের কম যদি হয় পিবি রেশিও, তাহলে শেয়ারটা আন্ডার ভ্যালুড, একের বেশি হইলে এটা হচ্ছে ওভার ভ্যালুড। কিন্তু বাস্তবে এই পিবি রেশিও দেখে আমাদের মতো ইনভেস্টরের আদৌ কোনো কাজ হবে কিনা, এই বিষয়টা আমরা এখন একটু আলোচনা করতে চাচ্ছি। আমি যদি এনএভির উপর বেস করে বা পিবি রেশিওর উপর বেস করে ইনভেস্ট করতে চাই, তাহলে আমার ম্যারিকো কেনার কোনো প্রয়োজন নাই, আমি কিনবো হচ্ছে পাওয়ার গ্রিড। কারণ 140 টাকার এনএভির পাওয়ার গ্রিড আমি পাচ্ছি 52 টাকায়। অন্যদিকে 156 টাকার কোম্পানি আমাকে কিনতে হচ্ছে 2468 টাকায়। সো ডেফিনেটলি আমি পাওয়ার গ্রিড কিনবো, আমি কোনো সময় ম্যারিকো কিনবো না। পিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালুর উপর বেস করে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমি ম্যারিকো না কিনে আমি পাওয়ার গ্রিড কিনবো। এখন যদি এমন হয় যে আমি যদি ম্যারিকো কিনি 2468 টাকা দিয়ে, যার এনএভি হচ্ছে 156 টাকা, তাহলে হবেটা কি? তাহলে প্রবলেম কি হতে পারে? প্রবলেম যেটা হতে পারে, যদি কোনো কারণে ম্যারিকো কোম্পানিটা বন্ধ হয়ে যায় আগামীকাল বা আগামী মাসে বা আগামী বছর, তাহলে আমি কিন্তু 2468 টাকা ফেরত পাবো না, আমি ফেরত পাবো 156 টাকা। তার মানে আমি 2468 টাকা দিয়ে কিনতেছি, কিন্তু আগামী বছর যদি ম্যারিকো কোম্পানি বন্ধ হয়ে যায় কোনো কারণে, আমি মাত্র 156 টাকা ফেরত পেতে পারি। তো এতে আমার হিউজ লস হবে। সো আমি কেন জেনে শুনে এত কম এনএভির জিনিস কিনবো, এত কম এনএভির কোম্পানি আমি কেন জেনে শুনে কিনবো, এই বিষয়টা এখন আমরা আলোচনা করতে চাচ্ছি। দর্শক, আমরা এখন কিছু উদাহরণ দেখব। ম্যারিকোর পিবি রেশিও হচ্ছে 15.82, পাওয়ার গ্রিডের পিবি রেশিও হচ্ছে 0.37, জিপিএস ইস্পাতের পিবি রেশিও হচ্ছে 0.84। তো পিবি রেশিও এবং এনএভির উপর বেস করে আপনি যদি কিনতে চান, আপনি পাওয়ার গ্রিড এবং জিপিএস ইস্পাত কিনবেন। আর ম্যারিকো কিনলে আপনার লস হবে যদি কোনো কারণে ম্যারিকো আগামী মাসে বন্ধ হয়। এখন এই যুক্তিতে আমি পাওয়ার গ্রিড কিনবো অথবা জিপিএস ইস্পাত কিনবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা ইনভেস্টর, সে কি একটা কোম্পানি আগামী বছর বন্ধ হবে, সেই বন্ধ হওয়ার পরে সে দ্বিগুণ তিনগুণ পাবে হচ্ছে সম্পত্তি বিক্রি করে, এই ভরসায় কি কেউ আসলে ইনভেস্ট করে কিনা, এটা আমার জানা নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এরকম যে আপনি ধরেন পাওয়ার গ্রিড কিনবেন এনএভির উপর বেস করে, এই ভেবে যে যদি 52 টাকা করে আমি কিনি আজকে এবং এই কোম্পানি যদি আগামী বছর বন্ধ হয়, আপনি 140 টাকা করে ফেরত পাবেন, এই আশাই তো আপনি পাওয়ার গ্রিড কিনবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কোম্পানি যদি বন্ধই হয়ে যায়, তাহলে আমি কেন কোম্পানিটা কিনবো? অর্থাৎ যে কোম্পানির বন্ধ হওয়ার সুযোগ আছে, ওই কোম্পানি তো আমি বিনিয়োগকারী হিসাবে কিনবো না। কারণ আমি তো চাই যে আমি যে কোম্পানি কিনবো সেই কোম্পানি আগামী 50 বছর টিকে থাকবে এবং সেই 50 বছর কোম্পানিটা লাভজনকভাবে টিকে থাকবে। সো যদি কোম্পানি লাভজনকভাবে টিকে থাকে, তাহলে সেই কোম্পানি বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আর যদি বন্ধ হওয়ার সুযোগ না থাকে, তাহলে আমার এনএভি কত আছে, এটা বেশি আছে না কম আছে, তাহলে এইটা আসলে আমার কাছে তেমন কোনো গুরুত্ব বহন করে না। সো ইনভেস্টরের কাছে এনএভি আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস নয়। হ্যাঁ, তবে এটা বলতে পারেন, ব্যাংকের ক্ষেত্রে, ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এনএভির কিছু সিগনিফিকেন্স আছে। এই ৩টা কোম্পানির ক্ষেত্রে আমি এনএভি দেখতে বলি, পিভি রেশিও আপনি দেখবেন। কিন্তু অন্য যেকোনো ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউতে এনএভির কোনো প্রয়োজন নাই। কারণ আমরা অতীতে অনেক কোম্পানি বন্ধ হতে দেখেছি। আপনি রিসেন্টলি গত ২ বছরে বাজারে বেশ কিছু কোম্পানি ডিলিস্টিং হয়েছে, তাদের এনএভি অনেক বেশি ছিল, বাট স্টিল আমরা এখন পর্যন্ত সেই টাকা ফেরত পাই নাই। সো একটা কোম্পানি বন্ধ হবে এবং এনএভি অনুযায়ী আপনি টাকা ফেরত পাবেন, এই বিষয়টা আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে 15 থেকে 20 বছর লাগবে। সো এনএভি দেখে শেয়ার কেনার যে ব্যাপারটা, এটা আসলে টোটালি রং কনসেপ্ট। তো ইনভেস্টরের উচিত এনএভিটাকে অত বেশি গুরুত্ব না দেওয়া। ইনভেস্টরের উচিত হচ্ছে তার ফোকাসটা থাকবে কোয়ালিটি অফ এ বিজনেস, একটা বিজনেসের কোয়ালিটির উপর ফোকাস করবেন এবং সেই কোয়ালিটি বিজনেসটা আপনি ফেয়ার প্রাইসে কেনার চেষ্টা করবেন। এটা হতেছে আপনার মূল ফোকাস। তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে
ইনভেস্টিং এ এনএভি তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো আমরা এনএভি নিয়ে যে ডিসিশনগুলা নেই, অনেকে আমি শুনেছি যে এই কোম্পানির এনএভি তো অনেক বেশি, এই কোম্পানি আমি কিনবো। আবার অনেকে বলে ম্যারিকোর এনএভি মাত্র ১৫৬ টাকা, ওকে আমি ২৪০০ টাকায় কেন কিনবো? আশা করছি এই প্রশ্নের উত্তরটা আপনি অলরেডি পেয়ে গেছেন। দর্শক, ওয়ান্ডারফুল কোম্পানি ফেয়ার প্রাইসে কিনতে গেলে আপনাকে আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে। আর যদি ট্রেডিং করতে চান, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে জানতে হবে। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেগুলোতে আপনি ফ্রিতে অ্যানালাইসিস বা ইনভেস্টিং বা ট্রেডিং বা মার্কেট সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চাইলে বা শিখতে চাইলে আমাকে ইমেইল করতে পারেন stockanalystkabir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে আমি কোর্সের ডিটেল আউটলাইনটা আপনাকে দিয়ে দিব। এছাড়াও এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম অনেক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও হাজির হব। ভিডিও শেষ করব, তবে তার আগে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আমি বেশ কয়েকটা স্টকের ব্যাপারে বলেছি, কিন্তু যা কিছু বলেছি প্রত্যেকটি কথাই এডুকেশনাল পারপাসে বলেছি। এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ নির্দেশনা আমি দেই নাই। এডুকেশনাল পারপাসেই আমি ভিডিওটা তৈরি করেছি। পুঁজিবাজারে বিনিয়োগ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। কারণ টাকা আপনার, লাভ আপনার, লসটাও আপনার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।